হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব প্রাগাধুনিক বাংলা সাহিত্যের সবথেকে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় শাখা মঙ্গল কাব্য সম্পর্কে। এই মঙ্গল কাব্য কাকে বলে, অর্থাৎ মঙ্গল কাব্যের সংজ্ঞা এবং এর উদ্ভব সম্পর্কে আজ আমরা আলোচনা করব। ভিডিও শুরু করার আগে বলি, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। আমাদের আজকের আলোচনার বিষয় মঙ্গল কাব্য কাকে বলে এবং মঙ্গল কাব্যের উদ্ভবের কারণগুলি কী কী। মধ্যযুগের বাংলা সাহিত্যের সবথেকে জনপ্রিয় কাব্য শাখা হলো মঙ্গল কাব্য। এক কথায় কোনো সাহিত্য সংরূপের সংজ্ঞা দেওয়া দুরূহ কাজ। মঙ্গল কাব্যের সংজ্ঞা প্রদান করতে গিয়ে তাই আমরা বিভিন্ন সাহিত্যের ঐতিহাসিকদের মতামতের ভিত্তিতে আমাদের বক্তব্যকে সাজিয়ে নিয়ে মঙ্গল কাব্যের একটি সংজ্ঞা নির্ণয় করতে পারি। ডক্টর আশুতোষ ভট্টাচার্য মহাশয় তার বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস গ্রন্থে মঙ্গল কাব্যের সংজ্ঞায় বলেছেন, আনুমানিক খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী হইতে আরম্ভ করিয়া অষ্টাদশ শতাব্দীর কবি ভারতচন্দ্রের কাল পর্যন্ত বঙ্গ সাহিত্যে যে বিশেষ এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্য প্রচলিত ছিল তাহাই বাংলা সাহিত্যের ইতিহাসে মঙ্গল কাব্য নামে পরিচিত। ডক্টর ক্ষেত্রগুপ্ত মহাশয় তার বাংলা সাহিত্যের সমগ্র ইতিহাস গ্রন্থে লিখেছেন, পঞ্চদশ থেকে অষ্টাদশ শতক পর্যন্ত 400 বছর ধরে বাংলা সাহিত্যে মঙ্গল কাব্য ধারাটির প্রচলন ছিল। আর্য অনার্য সংস্কৃতির যে মিশ্রণ আগেই শুরু হয়েছিল তা তুর্কি বিজয়ের ফলে নূতন মাত্রা পেল। অভিজাত ব্রাহ্মণ্য সংস্কৃতি আত্মরক্ষার তাগিদে লোকায়ত সংস্কৃতির সঙ্গে সমন্বয়ের প্রয়োজন বোধ করল। এর ফলে অনার্য নানা দেবতা, নানা গ্রাম্য ও লৌকিক দেবদেবী উচ্চ পর্যায়ে গৃহীত হলো। এই দেবতারাই মঙ্গল দেবদেবী। এদের নিয়ে লেখা কাব্যই মঙ্গল কাব্য। এই আলোচনাগুলি থেকে স্পষ্ট হয় যে ক মঙ্গল কাব্যগুলি আনুমানিক ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতাব্দীর মধ্যে উদ্ভূত হয়েছিল। খ এই কাব্যগুলি দেবদেবীর মহিমা প্রচারমূলক কাব্য। গ এখানে সমাজের উচ্চবিত্ত ব্রাহ্মণ সমাজের সঙ্গে নিম্নবিত্ত মানুষের সমন্বয় সাধনের চেষ্টা পরিলক্ষিত হয়। ঘ এগুলির মধ্যে সমকালীন সমাজ ইতিহাসের পরিচয় লিপিবদ্ধ আছে। এই বিষয়গুলি একত্রে সাজিয়ে নিয়ে মঙ্গল কাব্যের সংজ্ঞায় আমরা বলতে পারি যে মধ্যযুগের বাংলা সাহিত্যে তুর্কি আক্রমণের পরবর্তী সময়ে খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীতে হিন্দু ধর্ম রক্ষার তাগিদে একটি ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে ব্রাহ্মণ অব্রাহ্মণ সমন্বয়ের অন্যতম মাধ্যম হিসাবে উচ্চবর্ণের কবিদের দ্বারা লোকায়ত দেবদেবীদের মহিমা প্রচারমূলক অথচ সমকালীন যুগজীবনের তথ্য সমৃদ্ধ যে কাব্যগুলি রচিত হয়েছিল সেগুলিকেই মঙ্গল কাব্য নামে অভিহিত করা হয়। মঙ্গল কাব্যগুলি উদ্ভবের প্রধান কারণ হল তুর্কি আক্রমণের প্রভাব। তুর্কি বিজয়ের পূর্বে পাল ও সেন রাজাদের সময়ে যারা অবহেলিত হয়েছিল হিন্দু সমাজের বর্ণশাসিত সমাজ কাঠামোর মধ্যে, তাদেরকে এবং তাদের দেবদেবীকে কাছে টেনে নিয়ে মুসলিমদের ধর্মীয় আগ্রাসনের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে সমন্বয়মূলক কাব্য হিসাবে এই মঙ্গল কাব্যগুলির উদ্ভব হয়েছিল। এছাড়া আর্য অনার্যের সংমিশ্রণ, বাংলাদেশের ভৌগোলিক পরিবেশে সাপ, কুমির, বাঘ ইত্যাদি জীবজন্তুর আক্রমণের ভয় থেকে বিভিন্ন লৌকিক দেবদেবীর উদ্ভব মঙ্গল কাব্যগুলি গড়ে ওঠার মূলে প্রেরণা দিয়েছিল। মূলত 3টি শাখায় এই কাব্যগুলি বিকশিত হয়েছিল। 1 মনসামঙ্গল, 2 চণ্ডীমঙ্গল এবং 3 ধর্মমঙ্গল। আমরা আমাদের আলোচনাকে এখানেই শেষ করতে পারি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।